ভয়ের অন্ধকারে ডুবে থাকা এক অজানা গ্রাম, যেখানে ঝড় এলেই কেউ না কেউ হারিয়ে যায় কোনো এক অজানা কারণে। রক্তমাখা দড়ি, ছেঁড়া শিং আর এক অভিশপ্ত গরু ফুলি। আজও সেই গ্রামের বাতাসে ভেসে আসে ময়নার ফ্যাঁস ফ্যাঁসে হাসি। এই গল্প কোনো কল্পনা নয়, এই গল্প কাশমুন্ডু গ্রামের এক ভয়ঙ্কর সত্যকে নিয়ে। নমস্কার, আমি বিশ্বদীপ। মাঝরাতের গল্প চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন লেখক দেবোত্তম দের কলমে একটি গ্রাম বাংলার হাড় হিম করা ভৌতিক গল্প, গরুহারা। যেখানে অশরীরীরা শুধু ডাকেই না, তারা ছিঁড়ে খায়। গল্পে প্রবেশ করার আগে আমাদের সকল শ্রোতা বন্ধুদের একটাই অনুরোধ করা হচ্ছে যে কে কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই জানাবেন। আর তাছাড়া গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে, এবং অতি অবশ্যই আমাদের চ্যানেল মাঝরাতের গল্পকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে অল করে দেবেন। এর ফলে আপনি আমাদের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাবেন। তাহলে শুরু করা যাক লেখক দেবোত্তম দের কলমে গরুহারা। গরমের দাবদাহের অস্বস্তির মধ্যেই উত্তর পশ্চিমের আকাশ থেকে ঘন কালচে মেঘ এসে গোটা আকাশটাকে নিমিষের মধ্যে ঘিরে ফেলতেই প্রচণ্ড জোরে বিদ্যুতের আলোর ঝলকানির সাথে জোরালো বাতাস বইতে লাগলো চারিদিকে। আর সেই আগাম দুর্যোগের আঁচ পেয়ে গ্রামের এক পাশের ক্ষেত থেকে কাশমুন্ডি গ্রামের প্রবীণ বৃদ্ধ সুনীল বুড়ো সেই দুর্যোগের প্রারম্ভের মধ্যে চিৎকার করে। মাঠ থেকে বাড়ি ফেরার জন্য একটা কালো ছাগলের খুরশুদ্ধ দড়িটা এক হাতে ধরে হনহন করে জমি থেকে তার বাড়ির দিকে যেতে যেতে বারবার চিৎকার করে বলছে, ওর আসার সময় হয়ে গেছে, আবার ঝড় শুরু হয়েছে। তোমরা কেউ ঘরের ভিতর থেকে বের হয়নি গো, ও আবার ফিরে আসছে এই কাশমুন্ডি গ্রামে। ও আবার কাউরে নিয়ে যাবে ওর সাথে। সকলে সজাগ থেকো গো, যারা বাইরে আসো তারাও নিজেদের ঘরের ভিতর চলে যাও, ঘরের ভিতর চলে যাও গো, সকলে সজাগ থেকো, সকলে সজাগ থেকো গো। এই বলে আরও কয়েকবার সে চিৎকার করে। আকাশভেদী গর্জন করে আশেপাশে একটা বাজ পড়ার তীব্র শব্দ শুনে থেমে যেতেই তার হাতে ধরে থাকা ছাগলটা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে। তার হাতের খুরশুদ্ধ দড়িটা ছিঁড়ে আবারও সেই ছাগলটা পেছনের দিকে দৌড়াতে লাগলো। সুনীল বুড়োর হাতে টান পড়তেই সে দেখল ছাগলটা দড়ি ছিঁড়ে আবারও পেছনের পথ দিয়ে কোথায় একটা জানি দৌড়ে চলে গেল। সুনীলও বাধ্য হয়ে ছাগলটার পিছু নিয়ে তাকে ধরবার জন্য সেদিকে এগোলো। ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, সাথে বাজ পড়ছে, সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগে রীতিমতো দুলছে বড় বড় গাছগুলো। ছাগলটার পিছু নিয়ে দৌড়াতে দৌড়াতে খুব কাছে এসেও যেন তার নাগাল পাচ্ছে না। সুনীল বুড়ো কয়েকবার ছাগলটাকে থামবার জন্য চেঁচিয়ে বলল, ছাগল থাম বলছি, থাম বলছি, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। কথাটা বলতে বলতে ও থেমে গেল। সে যেন তার চোখের বিহল হয়ে উঠে কোনো কিছু তার মস্তিষ্ক মন্থন করতে শুরু করেছে, কিন্তু সেই প্রচেষ্টা তাকে থামিয়ে দিতে হলো শীঘ্রই। ছাগলটি কিন্তু থামল না, দৌড়ে সে চলে গেল সামনের দিকে। আর অন্ধকারে দিনের আলোটাও প্রায় মুছে যেতে বসেছে। কোনো এক চেনা ভয়
যেন বারবার তার ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাড়ির পথে ফিরিয়ে আনতে চায়। সে আরও কিছুটা ছাগলটাকে খুঁজতে এগিয়ে গেল বটে, কিন্তু হঠাৎ সেই ছাগলটার খেয়াল এড়িয়ে পেছন ঘুরে বলল, এই ঝড় বৃষ্টির সময় আমি সারা বোধহয় গ্রামের আর কেউ বাইরে দাঁড়িয়ে নেই গো। এই সময় যদি ওই শয়তানির নজর পড়ি আমার উপর, না না না, আমার বাড়িতে ফিরতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ছাগলটা যাই হোক, আমারে বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরতে হবে। ছাগলটার গলার ছেঁড়া খুরশুদ্ধ হাতে নিয়ে সে সেখান থেকেই চলে যাচ্ছিল তার বাড়ির দিকে। এমন সময় হঠাৎ পেছনের একটু দূরের একটা জায়গা থেকে প্রচণ্ড জোরে ছাগলটার চিৎকার শুনতে পেয়ে হাঁটতে হাঁটতে থেমে গেল সুনীল। সে ঘুরে তাকালো পেছনের অন্ধকারের দিকে, তারপর বলল, এই তো, এ যেন ছাগলটার গলার আওয়াজ শুনলাম বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই আওয়াজটাও তো মনে হলো আরো কাছাকাছি থেকে আসলো। ও এত জোরে চিৎকার করলোই বা কেন? হ্যাঁ, যাই তো, গিয়ে দেখি তো, গিয়ে দেখি। কথাটা বলে পেছন ঘুরে আবারও সুনীল বুড়ো এগিয়ে যেতে লাগলো সেই দিকে। ঠিক এমন সময় বৃষ্টির বেগ যেন তুলনামূলকভাবে আরও কিছুটা বেড়ে গেল, আর চারিদিকের আলোটাও একেবারে আবছা হয়ে কালচে হয়ে এলো। সুনীল বুড়ো ছাগলটাকে কয়েকবার ডাকলো। এমন সময় আরও খানিকটা এগোতেই যাচ্ছিল সে, ঠিক তখনই তার থেকে খানিকটা দূরের অন্ধকার থেকে একটা চেনা গলার আওয়াজ শুনতে পেল সে। কেউ যেন তাকে ডাকছে। গলার আওয়াজ তো তার বৌমা নীলার। সে তো বাড়িতে ছিল। এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে সে কখনই বা এখানে এসেছে? এরকম নানান প্রশ্নের মধ্যে তার খানিকটা সন্দেহ হচ্ছিল। তার মনে এটাই সন্দেহ হচ্ছিল যে গলাটা আদৌ তার বৌমা নীলার কিনা। কিন্তু আবার হঠাৎ সেখানে একটা প্রচণ্ড জোরে বাজ পড়তেই সেই বাজ পড়ার আলোয় তার সামনে দাঁড়িয়ে থাকা নীলার কণ্ঠস্বরে সে চিনতে পারল সেই নীলা। এই হলুদ ছাপ লাল রঙের এই শাড়িটাই তো বাড়ি থেকে ছাগলটাকে খুঁজতে আসার সময় তার বৌমার গায়ে দেখেছিল সে। সুনীল বুড়ো এবার তাকে বেশ উদ্বেগের কণ্ঠে বলল, কি ব্যাপার বৌমা, তুমি এমন ঝড় বৃষ্টির সময় বাইরে বেরিয়েছো কেন? এইদিকে কখনই বা এলে? তোমারে তো আমি দেখলাম না এতক্ষণ। হ্যাঁ, আমি তো ঘরেই ছিলাম বাবা, কিন্তু আপনি বাড়ি ফিরে আসছিলেন না, আর ওইদিকে আপনার ছেলেও বাড়ি ফিরে আসেনি। একলা একলা বাড়ির মধ্যে খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই আপনাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। আকাশের অবস্থাও ভালো ছিল না, কিন্তু পথে যে ঝড় বাদলা হবে সেটা আমি বুঝতে পারলাম না, তাই আপনাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। চলুন বাবা, ওদিকে আপনার ছেলে এখন বাড়ি ফিরে এলো কি না দেখি, চলুন বাবা। আর মতি কোথায় বাবা? ওকে তো দেখতে পাচ্ছি না আপনার সাথে। সুনীল বুড়ো মাথা নেড়ে তাকে বলল, ও তো দড়ি ছুটে কোথায় জানি চলে গেল বৌমা, একটু আগে। খুঁজছি তবু পাচ্ছি না কোথাও। হ্যাঁ, চলো, এই ঝড় বৃষ্টিতে বেশিক্ষণ বাইরে থাকা ঠিক নয়। হ্যাঁ, আর তাছাড়া কি বাবা? ও কিছু না, বৌমা বাড়ি চলো। আজ বোধহয় এই দুর্যোগ কাটতে এখনো দেরি আছে গো। মতিরও তো কিছুক্ষণ আগে একবার জানি এদিক থেকে সিলদাতে দেখলাম, কিন্তু ওকে তারপর এদিকে খুঁজতে এসে আর তো দেখিনি। সুনীল বুড়ো আবার হাঁটতেই যাচ্ছিল, ঠিক এমন সময় অসাবধানতায় তার হাতে ধরে থাকা সেই ছাগলটার খুরশুদ্ধ দড়িটায় পা লেগে সে মাটিতে পড়ে যেতেই পেছন থেকে নীলা তার দিকে ছুটে গিয়ে বলল, আপনার ব্যথা লাগেনি তো বাবা? আপনি বলবেন তো আমায়? দিন দড়িটা আমাকে দিন। এই বলে সে দড়িটার প্যাঁচ থেকে তার পায়ের ওপর থেকে সেটা খুলতে সুনীল বুড়ো উঠে দাঁড়িয়ে আবার হাঁটছিল। ঠিক এমন সময় পেছন থেকে কিছু একটা মাটিতে পড়ার একটা শব্দ হলো।
এমন একটা শব্দ শুনতে পেয়ে পেছনের দিকে একবার তাকাতেই দূরে সদ্য পড়া একটা বাজের আলোয় সে যা দেখতে পেল তাতে তার চোখ দুটো যেন তার চোখের অক্ষিগোলকের মধ্যেই একভাবে স্থির হয়ে গেল। যেন সে চোখের সামনে বাজের আলোয় যা দেখেছে তা তার কিছুই বিশ্বাস হচ্ছে না। তাদের বৌমা নীলা তার এক হাতে ধরে রয়েছে তাদের ছাগলটার কাটা মাথাটা, আর আরেক হাতে সেই খুর শুদ্ধ দড়িটা ধরে সে ছাগলটার বাকি শরীরটাকে দড়ির মধ্যে শক্ত করে বেঁধে মাটি ঘেঁষটে নিয়ে আনছে তার সাথে। সুনীল বুড়ো একবার তোতলাতে তোতলাতে বলল, কে তুমি? কে তুমি? তো তুমি আমার বৌমা দাও, এ আমি নিশ্চিত। ঘোমটার আড়ালে কে লুকিয়ে রয়েছ? হঠাৎ সেই লাগাম ছাড়া তুফানের মধ্যেই একটা উল্লাসের হাসির রোল যেন ভেসে এলো। সেই ঘোমটা টানা বউটার দিকে তাকাতে সে একটা নারী কণ্ঠের ফ্যাস ফ্যাসের শব্দে সে বলছে, তুমি আমাকে এখনো চিনতে পারোনি বুঝি? আমি কে? একটু আগেই তো গ্রামের সবাইকে বলছিলে আমি আসবো, তার জন্য ঘরের ভেতরে যেতে। কথাটা বলতে বলতে মাথার উপরে টানা ঘোমটাটা খুলে দিতেই সেটা নিচ থেকে দুটো হিংস্র লালচে ফাটার মতো জ্বলতে থাকা চোখ দেখতে পেল সে। চারিদিকের ছেয়ে থাকা অন্ধকারও যেন সয়ে এসেছে সুনীল বুড়োর দু চোখের মধ্যে। তার আর কোনো সংশয়ের জায়গা থাকলো না যে তার বৌমা নীলার গলা নকল করে তার সঙ্গে এতক্ষণ কথা বলছিল অন্য কেউ। সুনীল বুড়োর কাছে সবটা স্পষ্ট হতেই সেখান থেকে এক পা দুপা করে পেছোতে পেছোতে দৌড়াতেই যাচ্ছিল। ঠিক এমন সময় তার হাতে ধরে থাকা ছাগলের কাটা মাথাটাকে সে ছুঁড়ে দিল সুনীল বুড়োর দিকে। সুনীল বুড়োর গায়ে সেটা প্রচণ্ড জোরে এসে লাগতেই সে আবারও মাটির মধ্যে লুটিয়ে পড়ল। সামনে ঝড়ের গতিতে সেই আততায়ীটি একটু একটু করে এগিয়ে এলো সুনীল বুড়োর কাছে। সুনীল বুড়ো তার সামনে হাত জোর করে বলল, ও বুঝেছি তুমি কে। আমারই ছেড়ে দাও ময়না। দেখো আমি তো আমার কোনো ক্ষতি করিনি বলো। হ্যাঁ, তাহলে তুমি কেন আমার কেন মারতে চাও? আমারই ছেড়ে দাও। ময়না নীলার শরীরী অবয়ব থেকে একটা কালচে আধারের অবয়বের আদল নিয়ে সুনীল বুড়োর সামনে বেরিয়ে আসতেই তার গায়ে জড়ানো সেই লাল হলুদে শাড়িটা হাওয়ার মধ্যে কেমন পাক খেতে খেতে কোথায় একটা জানি পড়ে গেল। ময়না এবার সুনীল বুড়োর দিকে খানিকটা ঝুঁকে তার প্রচণ্ড লম্বাটে দুটো হাত দিয়ে তালি বাজাতে বাজাতে বলল, কি? আমি তোকে ছেড়ে দেব? কেন রে? আমি আজ পর্যন্ত কাউকে ছেড়েছি নাকি যে তোকে ছাড়বো? এই গ্রামের প্রত্যেকটা পুরুষ মানুষকে আমি ঘর থেকে টেনে এনে এমনই ঝড়ের রাতে মারবো। এই গোটা গ্রামটাকে আমি উজাড় করে দেব। আর আজ তোর পালা, তুই মরবি, তুই মরবি। খুব শখ না অন্যদের বাঁচানোর? খুব শখ তোর। আজ দেখবি মরার সময় কেউ বাঁচাতে আসে না। কেউ না আসলে কতটা কষ্ট হয় দেখবি আজকে তুই। এই বলে থেমে পেছনের দিকে অন্ধকারে তাকিয়ে একটা বাঁকা হাসি হেসে ময়না খানিকটা সরে গিয়ে বলল, কি রে ফুলি, কোথায় গেলি? আয় ফুলি আয়, তোর বড্ড খিদে পেয়েছে না? আয় আয় বলছি আয়। হঠাৎ সুনীল বুড়ো শুনতে পেল দূরে কালচে অন্ধকার থেকে একটা গরুর ডাক, সাথে প্রচণ্ড জোরে ছুটে আসার শব্দ। ধীরে ধীরে সেই শব্দটা যেন আরো কাছে আসতে লাগলো বলে মনে হলো সুনীল বুড়োর। ঠিক এমন সময় সে দেখতে পেল তার সমদূরত্বে একটা কালো ধোঁয়ার খানিকটা ঘূর্ণির মতো কুণ্ডুলির ভেতর থেকে একটা কালো রঙের গরু বেরিয়ে এলো।
তাকে দেখে আবারও সে হেসে উঠে বলল, আয় ফুলি আয়। জানি রে বাবা, তোর খুব খিদে পেয়েছে, আয়। সেই গরুটা একটানা জোরে জোরে ডাকতে ডাকতে এসে দাঁড়ালো ময়নার সামনে, কিন্তু সে ডাক থামলো না। ময়না কয়েকবার অন্ধকারে সেই গরুটার মাথায় হাত বুলিয়ে দিয়ে সেই ছেঁড়া ছাগলের দড়িটা দিয়ে সুনীল বুড়োকে পেঁচিয়ে নিয়ে সেই কালচে গরুটার সামনে নিয়ে আসতেই গরুটা তাকালো ময়নার দিকে। ময়নাও তার দিকে তাকিয়ে বলল, নে ফুলি, তোর আজকের খাবার। মরবার আগে কত ঘাস খেতিস তুই গপ গপ করে, আমার সোনা ফুলি। আমি জানি এখন তোর মানুষ খেতেও বড্ড বেশি ভালো লাগে। খা ফুলি, খা 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 খা, ওকে খা, ওকে শেষ করে দে। যা যা, খা খা, ওকে খা খা। সুনীল বুড়ো যেন বাক শক্তি হারিয়ে ফেলেছে এতক্ষণে। সে যেন সাক্ষাৎ মৃত্যুর সান্নিকটে দাঁড়িয়ে। হঠাৎ সেই কালো রঙের গরুটা তাকে জোরে জোরে শিং দিয়ে গুঁতো মারতে মারতে মাটির মধ্যে খানিকটা দূরে গিয়ে আছাড় মেরে ফেলতে লাগলো। প্রবল আছাড়ের আঘাতের যন্ত্রণায় চিৎকার করে উঠল সে। ভয়ে বের হলো না কেউ ঘর থেকে, বরং কান চেপে তা এড়িয়ে যেতে চাইল। হঠাৎ আকস্মিক তার গায়ে আবার একটা দমকা বাতাস এসে লাগতেই তার কানের মধ্যে শুনতে পেল ময়নার ফিসফিসে গলার আওয়াজ। সে তাকে বলছে, কোনো লাভ নেই, আজ কেউ তোকে বাঁচাতে আসবে না, কেউ না। যেমন আমাকেও কেউ বাঁচায়নি, তোকে আজ কেউ বাঁচাবে না, কেউ না। হঠাৎ সুনীল বুড়োর গায়ে পেঁচানো সেই ছাগলের খুরশুদ্ধ দড়ির তার গা বেয়ে উঠে আসতে লাগলো তার গলার দিকে। সুনীল বুড়ো এতক্ষণ সেটা খেয়াল করেনি। সে শুধু শরীরের মধ্যে ক্ষীণ যতটুকু শক্তি ছিল তা দিয়ে প্রাণপণে চেষ্টা করছিল চিৎকার করে কারো সাহায্য নিয়ে নিজেকে বাঁচানোর, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। ধীরে ধীরে সেই দড়িতে থাকা খুঁটটা সাপের মতো তাকে পেঁচিয়ে গলার দিকটায় আপনা আপনি ভাবে পেঁচাতে পেঁচাতে খানিকটা শূন্যে উঠে সেটা সজোরে গিয়ে বসলো তার গলার মধ্যে। প্রবল জোরে যন্ত্রণায় ছটফট করতে করতে আবারও চিৎকার করে উঠল সে। তারপর কেমন ভেজা মাটির কাদার মধ্যে হাত পা ছুঁড়ে কি যেন একটা বলবার চেষ্টা করলো সে, কিন্তু তার আগেই সেই খুঁটটা তার গলার ভেতর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করতে করতে তার মুখটা আধা আধিভাবে ছিঁড়ে দিয়ে তার মাথার ভেতর দিয়ে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে ছাপ ছাপ রক্তে তার চারিদিকটা ভিজে গেল। বৃষ্টির অনবরত জলের ধারা তার মৃত শরীরটার ভেতর থেকে বেরিয়ে আসা অনবরত রক্তের ধারাকে যেন প্রসারিত করে ছড়িয়ে পড়ছে চারদিকে। আর সেই বৃষ্টির মধ্যেই এবার ময়না মৃত সুনীল বুড়োর শরীরের ওপর বসে তার গলার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে তার শরীরের ভেতরটাকে ছিঁড়ে ছিঁড়ে ক্রমাগত মাংস খুবলে খুবলে তুলে খাচ্ছিল। এমন সময় তার পাশে থাকা গরুটা ডেকে উঠতেই ময়না পেছন ঘুরে তাকিয়ে বলল, কি রে ফুলি, মাংস খাবি না? আয় 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 আয়, তুই তো মানুষের মাংস খেতে ভালোবাসিস, আয়। কি রে ফুলি, আজ ওর মাথাটা খাবি? তুই আবার তো মাথা খেতে খুব ভালোবাসিস। সেই গরুটা যেন তার এক কথায় উল্লাসিত হয়ে একবার মৃতদেহটা আর তাকে ঘুরিয়ে গিয়ে খুরবিদ্ধ সুনীল বুড়োর মাথাটাকে তার শরীর থেকে টিনে ছেড়ে নিতেই ময়না তাকে বলল, খা ফুলি, খা খা। তার কথা শুনে গরুটা কেমন মাথা নাড়তেই আবার ময়না বলল, দাঁড়া, আমি ওই খুঁটটা সরিয়ে দিই, খা 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 ফুলি, খা। এই বলে ময়না সুনীল বুড়োর শরীরবিহীন দ্বিখণ্ডিত মাথাটার ভেতর থেকে সেই খুঁটটা বের করে এনে একবার সেটায় লেগে থাকা রক্ত চেটে নিয়ে ফেলে দিতেই সেই গরুটা কামড়ে কামড়ে খেতে লাগলো সুনীল বুড়োর মাথাটাকে। ঝড় বৃষ্টির মধ্যে একটা নারী কণ্ঠের জোরে জোরে উন্মাদের মতো অট্টহাসি আর তার সাথে একটা গরুর ঘন ঘন একটানা ডাকার শব্দ, সেই যৌথ শব্দ দুটোই যেন ভোরের দিনের আলো ফোঁটার সাথে কেমন মিলিয়ে গেল যেন।
ঝড় বৃষ্টি ভোর রাতের পর আরও কিছুক্ষণ চললেও শেষমেশ ঝড় বৃষ্টি থেমে গেল। তবে বৃষ্টি কিংবা মাঝে মধ্যেই মেঘের গর্জন পুরোপুরি থামেনি। তার মধ্যে গ্রামের লোকজনেরা গ্রামের নানা জায়গায় জমায়েত হয়ে আলোচনা করতে লাগলো গতকাল রাতে ঝড়ের মধ্যে সেই সুনীল বুড়োর বীভৎস চিৎকারটা নিয়ে। সে সকলকে সাবধান করেছিল গ্রামের ঝড় আসার সময়, কিন্তু তার খানিকক্ষণ পরে সুনীল বুড়োর সেই বীভৎস চিৎকারটা। গ্রামের সকলেরই সেই পুরো বিষয়ে কৌতূহল থাকায় বেশ কয়েকজন সুনীল বুড়োর বাড়িতে গিয়েও ছিল বটে, কিন্তু সেখানে তার বৌমা নীলা জানায় গতকাল ঝড়ের সময় গ্রামের মধ্যে ছাগল আনতে যাওয়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি। ফলে গতকাল রাতে সেই ঝড় বৃষ্টির মধ্যে সেই চিৎকারটা যে সুনীল বুড়োর নয় তা নিয়েও কিন্তু দ্বিধা তৈরির ধারণায় কেউ বাধাপ্রাপ্ত হয় না। এদিকে গ্রামের আরও কিছু লোকজন গ্রামের পশ্চিম দিকে ঝড়ে গ্রামের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখতে গিয়ে একটা মাঠের মধ্যে থেকে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় একটা মৃতদেহ উদ্ধার করে। সেটা তার বৌমাকে জানালে সে প্রায় ছুটে এসে সেই দৃশ্যটা দেখে। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে সে মুন্ডুবিহীন ছিন্ন ভিন্ন মৃতদেহটা সেটাই যে তার শ্বশুরের, সেটা তার গায়ের পোশাক দেখেই চিনতে পারে। আর তার চোখ নাক বিহীন মাথাটা পাওয়া যায় যে জায়গায়, তার শরীরটা পড়েছিল তার থেকে খানিকটা দূরের এক প্রান্তে। সুনীল বুড়োর গলার মধ্যে একটা গভীর ক্ষতের দাগ, সাথে তার পরনের পোশাকও রক্তে ভিজে রয়েছে। গ্রামের কয়েকজন চারিদিক ভালোভাবে দেখতে গিয়ে সেখানেই আরও খানিকটা দূরের একদিকে একটা ছাগলের শরীরবিহীন কাটা মাথা আর বাকি অংশ পড়ে থাকতে দেখে। ছাগলটাকেও নীলার চিনতে কোনো অসুবিধা হয়নি। এটা যে তার বড্ড প্রিয় মেয়ে ছাগলটা, যাকে সে ভালোবেসে নাম দিয়েছিল মতি। কিন্তু তাকে আর তার শ্বশুরমশাইকে এমন নৃশংসভাবে কে মারল, এ কথা বারবার শুধু নীলা জিজ্ঞেস করলেও কারোর থেকে কোনো উত্তর পায়নি। সে শুধু সেখানে উপস্থিত সকলের চোখে মুখে যেন একটা আতঙ্কের ছাপ দেখতে পায়। কারো কারো নিশ্চুপ ঠোঁটের মধ্যে ময়না বলে একটা নাম বেরিয়ে আসতে চায়, কিন্তু তারা সেটা সকলেই সামলে নিয়ে নিশ্চুপ হয়েই দাঁড়িয়ে থাকে। ভিড়টাও বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে কমতে লাগলো। গতকাল ঝড় বৃষ্টির জন্য সুনীল বুড়োর ছেলে কানাই আর বাড়ি ফিরে আসতে পারেনি। তবে দুপুর গড়ালে সে ফিরে এলে সবটা জানতে পারলে। বিকেলের মধ্যেই তার সেই ছিন্ন ভিন্ন শরীরটাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা হলো। কাশমুন্ডি গ্রামে এই ঘটনা কিন্তু নতুন নয়। এমনভাবে ঝড় বৃষ্টি নামলেই এর আগেও বহু মানুষ মারা গেছেন কিংবা নিখোঁজ হয়ে গেছেন চিরতরে। কাউকে সুনীল বুড়োর মতো মৃত অবস্থায় পাওয়া গেছে, আর কাউকে খুঁজেই পাওয়া যায়নি। কখনো আবার গ্রামের এমন ঝড় বৃষ্টির দুর্যোগের মধ্যে শোনা যায় এক গরুর ডাক। কাশমুন্ডি গ্রামের লোকেরা বলে, যদি ঘরের বাইরে ঝড় বৃষ্টির রাতে কেউ না বের হয়, সেই গরুর ডাক গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে ঘুরে ঘুরে কাউকে না কাউকে তার বাড়ি থেকে বের করে নিয়ে আসে। কিংবা সে কখনো যাকে নিয়ে যাবে বলে ঠিক করে, তার প্রিয়জনের গলা নকল করে সে তাকে ডেকে নিয়ে যায় ঘরের বাইরে। কিংবা সেই গরু নানাভাবে সংকেত দেয় কখনো কখনো কাকে সে নিয়ে যাবে সেই ঝড় বৃষ্টির সময়। সেই গরুর ডাক যেন সম্মোহনের মতো। আবার ঝড় বৃষ্টির মধ্যে কেউ একটা নারী কণ্ঠের উল্লাসের জোরালো হাসির শব্দও শুনতে পেয়েছে। আকাশে মেঘের গর্জনের মতোই সেটা যেন তীক্ষ্ণ। তবে সেই হাসির শব্দ যে কার তা গ্রামের বেশিরভাগ মানুষই জানে। তাই কাশমুন্ডি গ্রামের আকাশের কালো মেঘ দুর্যোগ ঘনালেই গ্রামের সকলে মনে করে অশুভের ছায়া যেন ধীরে ধীরে ঘিরে ধরেছে তাদের সকলকে। আবার সে কাউকে নিয়ে যেতে এসেছে তার সাথে, কারণ ঝড় বৃষ্টির সাথে তারও যে আগমন ঘটে বারবার। প্রায় দুদিন পর ঘরে চৌকির মধ্যে শুয়ে থাকা শয্যাশায়ী বাবার পাশ থেকে তার মা তাকে ডাকতেই ঘরের দিকে ছুটে গেল রাজা। তার বাবার একপাশে আঁচলে চোখ মুছতে মুছতে তার মা নির্মলা তাকে বলল, যা বাবা, ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখে দিয়েছেন সেগুলো যদি নিয়ে আসিস শহর থেকে তাড়াতাড়ি গিয়ে,
আপাতত তো কিছুদিন না হয় ওগুলো খেয়ে কোনো রকমে চলুক, তারপর পয়সা জমিয়ে অপারেশন করা যাবে খন। সন্ধ্যের আগে ওষুধগুলো নিয়ে ফিরে আয় বাবা তাড়াতাড়ি। রাজা ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল। এমন সময় তার ছোট্ট ছেলে বুবাই তার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকাতেই রাজা তাকে বলল, কি হয়েছে রে, কিছু বলবি? বুবাই তার পেছনে মুঠো করে রাখা একটা হাত তার সামনে এনে বলল, বাবা, বাবা এটা কি বাবা? আমি মাঠের মধ্যে খেলতে খেলতে এটা কুড়িয়ে পেলাম। রাজা ওর হাত থেকে সেটা নিয়ে দেখল সেটা একটা গরুর ভাঙা শিং। রাজা বলল, এটা তুই কোথায় পেলি বাবা? আমি মাঠের মধ্যে বাকিদের সঙ্গে যখন খেলছিলাম তখন এটাকে দেখলাম। এটা কি গরুর মাথার শিং বাবা? হ্যাঁ বুবাই। এতক্ষণে বুবাইয়ের হাতে ভাঙা সেই গরুর শিংটা দেখে ঘরের ভেতর থেকে গজগজ করতে করতে বেরিয়ে এলো রাজার মা নির্মলা। তারপর তাকে বলল, এই ছেলেকে এখন থেকে এমন লাই দিস না রাজা। কোথা থেকে কি বিপদ কখন টেনে নিয়ে আসবে ওই কুড়িয়ে পাওয়া জিনিস টেনে নিয়ে এসে। বুবাই, তোর হাতের ওই জিনিসটাকে ফেলে দে, ওটা কোনো ভালো জিনিস নয়। যা বাড়ির বাইরে ওটাকে ফেলে দিয়ে আয় তাড়াতাড়ি। মা তুমিও না, ও এখন বাচ্চা, ও কেউ তো বোঝে নাকি, থাক ওটা ওর কাছে। বুবাই সেটা তার বাবার কাছ থেকে নিয়ে আবার সেখান থেকে চলে গেল। নির্মলা রান্নাঘরের দিকে একবার হাঁক দিয়ে তার বৌমাকে বলল, বৌমা, ছেলেটাকে চারটি খেতে দেবে তো? ছেলেটা আমার শহরে যাবে ওর বাবার ওষুধ আনতে, খেতে দাও ওকে তাড়াতাড়ি। তার মধ্যে আবার আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়। ঠাকুর না করুক ঝড় বৃষ্টি যেন আবার না শুরু হয়। কেন মা, ঝড় বৃষ্টি শুরু হলে কি হবে? আর তাছাড়া আমার কাছে তো ছাতা আছেই, কোনো সমস্যা হবে না তেমন। আসলে নির্মলা কিছু একটা রাজাকে বলতে গিয়েও খানিকটা যেন এড়িয়ে গেল সে। তারপর সে বলল, ও কিছু না রে বাবা, আসলে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, আর তুই তো বুঝিস বাপ মায়ের মন, তাই কোথাও যদি কোনো বিপদ আপদ হয় তাই মনটা বড্ড ডাকে রে, তাই আর কি। কিছু হবে না মা, তুমি বেকার এত চিন্তা করো না তো। সকাল গড়িয়ে দুপুর হওয়ার একটু পরপরই বাড়ি থেকে বেরিয়ে পড়ল রাজা। তবে তখনও আকাশের মধ্যে সেই গুরুগম্ভীর মেঘের ঘনঘটা একইভাবে ছেয়ে থাকলো চারিদিকে। রাজা বাড়ি থেকে বেরিয়ে যাবার কিছুক্ষণের মধ্যেই বুবাই প্রচণ্ড জোরে একবার চিৎকার করে উঠতেই বুবাইয়ের মা মিনু রান্নাঘর থেকে আর নির্মলা বুবাইয়ের চিৎকার শুনে ঘরের ভেতর থেকে ছুটে বেরিয়ে এসে দেখল বুবাইয়ের হাত থেকে অনবরত রক্ত পড়ছে। বুবাই কাঁদছে শুধু। তারা দুজনকে বুবাইকে জিজ্ঞাসা করলো যে কি করে তার হাত কাটলো। তখন বুবাই তাদেরকে বলল, ওই ভাঙা গরুর শিংটা নিয়ে সে খেলছিল, আর খেলতে খেলতে সেটা তার হাতের মধ্যে ছিটকে এসে লেগেছিল। এই বলে সে তার সামনে পড়ে থাকা শিংটা দেখাতেই যাচ্ছিল তার মা আর ঠাকুমাকে, কিন্তু হঠাৎ সে দেখল সেই গরুর শিংটা তার সামনে নেই। কিন্তু বুবাই বারবার তাদেরকে বলল তার কুড়িয়ে পাওয়া সেই গরুর শিংটা এখানেই রাখা ছিল। হঠাৎ গুরুগম্ভীর মেঘের গর্জন শোনা যেতেই নির্মলা একবার আকাশের দিকে তাকিয়ে কোনো অদৃশ্য নিকট প্রায় বিপদের কথা ভেবে তার দুটো হাত জড়ো করে কপালে ঠেকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে বলতে তার বৌমা মিনুকে বলল, বৌমা, তুমি তাড়াতাড়ি স্নান সেরে তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে বসো। ছেলেটা বাইরে বেরোলো, আমার মনটা যে বড্ড কুডাক ডাকছে। ঠাকুর না করুক ওই অপয়াটার আমার রাজার উপরে যেন কোনো নজর না লাগে। সে ভগবান, তুমি আমার ছেলেটাকে রক্ষে করো। ঝড় বৃষ্টি নামবার আগেই যেন ও ভালোই ভালোই বাড়ি ফিরে আসে। হঠাৎ মিনু তার কথা শুনে বলল, কেন মা, হ্যাঁ এমন কেন বলছেন আপনি? আমি তো কিছুই বুঝছি না আপনার কথা। আমার মনটা বড্ড কুটাক ডাকছে গো বৌমা, যা বলছি তাই করো। আকাশের অবস্থাও সুবিধার ঠেকছে না, ঝড় বৃষ্টি হতে পারে। আর
তা শুরু হলেই সে আবারও ফিরে আসবে। তুমি আর দেরি করো না বৌমা, তাড়াতাড়ি তুমি গিয়ে ঠাকুর ঘরে বসো। এই গ্রামের বহু পুরনো রীতি আছে, ঝড় বৃষ্টি নামলেই সে বারবার ফিরে আসে। আমি বুবাইকে নিয়ে ঠাকুর ঘরে যাচ্ছি, তুমিও এসো তাড়াতাড়ি। ভগবান যেন রক্ষে করেন সব কিছু। আর কোনো কথা না বলে বুবাইকে কোলে জড়িয়ে ধরে ঠাকুর ঘরে নিয়ে চলে গেল সে। মিনু তার শাশুড়ির কথা মতো স্নান করবার জন্য কুয়োর পাড়ে গিয়ে কুয়োর বালতি থেকে জল তুলে তার গায়ের মধ্যে ঢালতেই যাচ্ছিল, ঠিক এমন সময় তার যেন কেমন শীত শীত লাগলো। তাই সেই বালতিটা তার গায়ে না ঢেলে বালতিটা পাশে রাখতেই যাচ্ছিল, ঠিক এমন সময় একবার তার বাড়ির সামনের দরজায় পাশের মাটির দেওয়ালে একবার চোখ পড়তেই চিৎকার করে দোকান চেপে প্রচণ্ড জোরে সেখানে থপ করে বসে পড়ল মিনু। তার চিৎকার শুনে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসলো নির্মলা আর বুবাই। বুবাইকে ঘরের সামনে রেখে নির্মলা মিনুর কাছে এসে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বৌমা? তুমি এরকম চিৎকার করলে কেন? কি হয়েছে? মিনু কোনো উত্তর দিল না। দেয়ালের তাকে তাকাতে বলতেই থপ করে মাটিতে বসে পড়ল নির্মলা। দেয়ালের মধ্যে কে জানি রক্ত দিয়ে লিখে রেখেছে কতগুলো অক্ষর। সেটা পড়লে বোঝা যাচ্ছিল ঠিক এমনটা সেখানে লেখা আছে, আমি আজ ওকে নিয়ে যাব। কিন্তু সেখানে উপস্থিত কেউই কিছু বুঝল না। বিছানায় পুরোপুরি শয্যাশায়ী লিভারের অসুখে আক্রান্ত নির্মলার স্বামী অঞ্জনবাবু হঠাৎ ঘরের ভেতর থেকে তার ছেলের নাম ধরে কয়েকবার ডাকতে ডাকতে বলল, এই ঝড় বৃষ্টির দিনে কেন ছেলেটাকে শহরে পাঠালে? ওকে আজ নাই বা পাঠাতে পারতে। নির্মলা, আমি মরলে না হয় মরতাম, কিন্তু এখন তো ভগবানই ভরসা আমাদের। কেন এমন অবুঝের মতো কাজ করলে তুমি নির্মলা? সে কথা কানে গেল ঠিকই নির্মলার, কিন্তু দেওয়াল থেকে তার চোখ কিছুতেই সরল না। সেই দেওয়ালের লেখাটা সামনে এগিয়ে গিয়ে এসে দেখল একেবারে টাটকা রক্ত লেগে রয়েছে সেটার মধ্যে। তার মানে লেখাটা কিছুক্ষণ আগেই লেখা হয়েছে। নির্মলা পেছন ঘুরে মিনুকে তাড়াতাড়ি ঠাকুর ঘরে যাবার জন্য বলতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ তাদের বাড়ির বাইরে একটা শোরগোলের শব্দ শুনতে পেয়ে তারা বাইরে যেতেই দেখতে পেল তাদের বাড়ির সামনের মাঠের মধ্যে একটা বাছুর মরে পড়ে আছে, আর তার পেটের কাছে একটা ভাঙা শিং ঢোকা। সেটাকে দেখেই গ্রামের সকলে জড়ো হয়েছে। মিনু একবার গ্রামের সকলকে ডেকে বলতে চাইল সেই দেওয়ালে রক্ত দিয়ে সেই অশুভ লেখাগুলোর কথা, কিন্তু তার আগেই নির্মলা তার হাত টেনে বাড়ি ফিরে আনতেই তারা দুজন দেখতে পেল সেই দেওয়ালের মধ্যে রক্তের লেখাগুলো আর সেখানে নেই। এই ঘটনায় তারা দুজনেই খুব অবাক হলো। হঠাৎ লেখাগুলো কিভাবে মিলিয়ে গেল? বুবাই এত কিছু কি বুঝেছিল? সেও বাইরে থেকে ফিরে এসে তার মা আর ঠাকুমার সঙ্গে দৌড়ে ঠাকুর ঘরের ভেতরে গিয়ে তাদের পাশে গিয়ে বসল। বেশ কিছুক্ষণের মধ্যেই মেঘের সেই গুরুগম্ভীর শব্দের সাথে ঘন কালচে মেঘ গোটা আকাশটাকে আরো গভীরভাবে আঁধারে ডুবিয়ে দিল, আর তার সাথে শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। আর সেই ঝোড়ো হাওয়া প্রত্যেকবারের মতোই লণ্ডভণ্ড করতে লাগলো কাশমুন্ডি গ্রামকে। দিনের মর্মরে আলোটাও যেন ঢেকে গেল পুরোপুরি গাঢ় অন্ধকারে, যেন এখন মধ্যরাত। বৃষ্টি মাঝে মধ্যে থামলেও ঝড় কিন্তু থামল না, একটানা ভাবে সে হয়েই যাচ্ছিল। আর সেই ঝড়ের মধ্যে শহর থেকে গ্রামে জোরালো বৃষ্টির মধ্যে রাজা ফুটবার পথেই বড় বড় বাজ পড়ার সাথে লণ্ডভণ্ড পরিস্থিতি দেখে সে একটা গাছতলার নিচে দাঁড়িয়ে মনে মনে বলল, এমন ঝড় বৃষ্টি শুরু হলো হঠাৎ করে চারিদিকে, আর এমন ঘুটঘুটে অন্ধকার যে কিছু বুঝতেও পারছি না ভালো করে। এরকম অবস্থায় তো যা জোরে হাওয়া বইছে তাতে
ছাতা দিয়ে তাল সামলানোও যাচ্ছে না, আর যা বড় বড় বাজ পড়ছে তাতে এই গাছের নিচে থাকাটাও নিরাপদ না। আমাকে কোথাও একটা আপাতত দাঁড়াবার জন্য জায়গা খুঁজতে হবে, আর তারপর না হয় ঝড় বৃষ্টি খানিকটা কমলে বাড়ির পথে যাব। সেই কথাটা বলে থামতেই আকাশ থেকে আবার একটা বাজ পড়তে তার মধ্যে একটা নারী কণ্ঠস্বর শুনতে পেল রাজা। কেউ যেন কাউকে ডাকছে। এই ফুলি, কোথায় গেলি তুই? বড্ড দোষী হয়েছিস রে মেয়ে। ফুলি, এই ফুলি, কোথায় গেলি? আওয়াজটা রাজার কাছাকাছি আসতেই সে তার চোখ সয়ে আসা ঘন অন্ধকারে তার সামনে দেখল একটা প্রায় অস্পষ্ট চেহারার একটা বউকে। হাতের মধ্যে একটা দড়ির মতো কিছু একটা নিয়ে সে তার সামনে এসে দাঁড়াতেই রাজা দেখে খানিকটা অবাক হয়ে বলল, কে আপনি? আর এই ঝড় দুর্যোগের সময় কাকেই বা ডাকছেন এভাবে? দেখছেন না কিভাবে বাজ পড়ে চলেছে? যান, ঘরে ফিরে যান আপনি। বউটা রাজার কথা শুনে তার দিকে তাকিয়ে বলল, আপনি কে? আর আপনি বা এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছেনই বা কেন? বউটার শেষ কথা শুনে একবার প্রচণ্ড জোরে হেসে উঠল রাজা। তারপর সে বলল, আমার নাম রাজা। আমি শহরে গেছিলাম আমার বাবার জন্য ওষুধ আনতে। কিছু ওষুধ খুব দরকারি ছিল, সেগুলোই আনতে গেছিলাম। বাড়ি ফেরার পথে হঠাৎ এমন ঝড় বৃষ্টি আর সাথে বাজ পড়া শুরু হলো, আমি আর এগোতেই পারলাম না। তাই এই গাছটাকে আমার তুলনামূলক কিছুটা সুরক্ষিত মনে হওয়ার জন্য এটারই নিচে দাঁড়িয়েছিলাম। এখন দেখছি এই গাছটার নিচে আমি সুরক্ষিত নই। আর আপনি কে? কি নাম আপনার? আমার নাম ময়না, আমি এই গ্রামেই থাকি। আর বলবেন না, ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে এই মাঠ থেকে আমার একমাত্র গরু ফুলিকে আনতে গিয়ে দেখি সে ওখানে নেই। বোধহয় আকাশ মেঘলা আর হাওয়া উঠেছে দেখেই ভয় পেয়ে দড়ি ছিঁড়ে ওখান থেকে পালিয়ে গেছে। মাঠে গিয়ে দেখুন ছেঁড়া দড়িটা ওখানেই পড়ে আছে। শুধু তাই, ঝড় বৃষ্টির মধ্যে ওকে এখন খুঁজতে বের হলাম। কথাটা বলে সেই বউটার ঠোঁটের আড়ালের মধ্যে মধ্যে একটা চওড়া হাসির রেখা ফুটে উঠল। সে তার হাতে ধরে থাকা গরুকে বাঁধার ছেঁড়া দড়িটা তার সামনে ধরে বলল, আমাকে আমার গরুটা খুঁজতে সাহায্য করবেন আপনি? আমি অনেকক্ষণ হয়ে গেল খুঁজছি, কিন্তু পাচ্ছি না। এবারে সেই ময়না নামের বউটার কথা যেন আরও খানিকটা অদ্ভুত লাগলো তার। বউটার মাথা ঠিক আছে? এই ঝড় বৃষ্টির মধ্যে সে কিনা বলছে তার হারিয়ে যাওয়া গরুটাকে খুঁজে দিতে। রাজা তাকে বলল, দেখুন, এখন তো সম্ভব নয়। যা ঝড় বৃষ্টি, আর আপনার গরু ঠিক কোন দিকে গেছে আপনি তো তাও জানেন না। তাহলে ঠিক আছে, আপনাকে খুঁজে দিতে হবে না, ফুলিকে আমি নিজেই খুঁজে নেব। এই বলে সে আবারও রাজার হাতে থাকা দড়িটাকে নিয়ে সামনের দিকে দৌড়ে যেতেই এক প্রকার তাকে আটকাবার জন্য বাধ্য হয়ে রাজাও গাছতলা থেকে তার পেছন পেছন দৌড়াতে শুরু করলো। বউটা অন্ধকারে শুধু বারবার চিৎকার করে একটা নামই বলে চলেছে শুধু, হেই ফুলি, ফুলি কোথায় গেলি তুই? ফুলি। আর তার পেছনে বৃষ্টিতে প্রায় আধ ভেজা হয়ে রাজাও দৌড়ে চলেছে তার পেছন পেছন। সে তাকে পেছন থেকে চেঁচিয়ে বলছে, এই যে শুনুন, দাঁড়ান ময়না, এই ঝড় বৃষ্টির মধ্যে এভাবে একা একা যাবেন না। বড় বড় বাজ পড়ছে, দাঁড়ান, আপনি কোনো বিপদে পড়তে পারেন। কিন্তু সে থামল না। অদ্ভুতভাবে এত জোরে দৌড়াবার পরেও রাজা কিছুতেই সেই ময়না নামের বউটার নাগাল পেল না। হঠাৎ আরও বেশ খানিকটা তার পেছনে সে দৌড়াতেই একটা গরুর ডাক শুনতে পেল সে। খানিকটা সামনে এগোতেই সে দেখল তার সামনে সেই কালো রঙের গরুটার দিকে এগিয়ে যাচ্ছে। আর ঠিক এমন সময় আকাশের মধ্যে আলোর প্রকাণ্ড ঝলকানির সাথে আবার একটা বাজ পড়ার শব্দ হলো। নিজের দোকান চেপে ধরল রাজা। সে চোখের সামনে যা দেখল তাতে তার হাড় হিম হয়ে এলো। সরে যান ময়না ওখান থেকে বলে সে চিৎকার করে উঠল। বউটাও সেই গরুটার গলার মধ্যে তার হাতের দড়িটা দিয়ে তার ছেঁড়া বাঁধনটা বাঁধতে যেতেই সেই বাজটা এসে পড়ল ঠিক তার গায়ের ওপর। বাঁচাও, বাঁচাও, বাঁচাও বলে আর্ত চিৎকার করে উঠল
সাথে সেই সঙ্গে থাকা গরুটাও একবার প্রচণ্ড জোরে ডেকে উঠল। আবার সেখান থেকে অন্ধকারে ডুবে যেতেই বউটার দিকে তাড়াতাড়ি এগিয়ে গেল রাজা। সে তার গা ধরে তার নাড়ি চলছে কিনা সেটা বোঝার চেষ্টা করতে যেতেই তার হাতটা একবার ধরে কাঁপতে কাঁপতে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বলল, এ কি করে সম্ভব? এই বউটা তো মারা গেল এইমাত্র। তাহলে এত তাড়াতাড়ি কোনো মৃত মানুষের শরীর এত ঠান্ডা হয় কি করে? ন্যূনতম সময় তো লাগবে। তাহলে আবার একবার তার হাতটা ধরে সে কিছুক্ষণ ধরবার চেষ্টা করতেই যাচ্ছিল, ঠিক এমন সময় সেই ময়না নামের বউটার মৃতদেহটা কেমন তার চোখের সামনে থেকে একটা কালো ধোঁয়ার আদল নিয়ে কেমন মিলিয়ে গেল সেখান থেকে। রাজা কিছুই বুঝল না। একবার সে মৃত গরুটার দিকে তাকালো, কিন্তু সেটাও একইভাবে সেই বউটার মতো তার চোখের সামনে কালো ধোঁয়ার মতো মিলিয়ে গেল। চোখের সামনে এসব কি দেখছে, আদৌ সে ঠিক দেখছে কিনা এসব কিছুই বিশ্বাস হচ্ছে না তার। এরকম আবার হয় নাকি? চোখের সামনে সদ্য মৃত মানুষটার শরীর না, শুধু শরীরই নয়, তার সাথে থাকা একটা পশুর দেহ কিভাবে মিলিয়ে যেতে পারে? হঠাৎ রাজা পেছন থেকে একটা জোরালো নারী কণ্ঠের অট্টহাসির শব্দ শুনতে পেয়ে পেছন ঘুরিয়ে যা দেখল তাতে রাজার হাড় হিম হয়ে গেল। তার ঘাড়ের ওপর দিয়ে যেন একটা শীতল হিমের স্রোত বয়ে গেল। আকাশের বাজের আলোয় ঝলকানি সেই আলোয় সে আবছাভাবে দেখল সেই বউটা আর তার সেই গরুটাকে নিয়ে ঝড়ে পড়ে যাওয়া প্রকাণ্ড বড় বড় গাছগুলো চারিদিক দিয়ে বারবার পাক খাচ্ছে। রাজার যেন নিজের চোখ দুটোকে আর বিশ্বাস হচ্ছে না। একটু আগেই যাদের বাজ পড়ে চোখের সামনে মারা যেতে দেখলো, তারা আবার কি করে ফিরে এসে এই বড় বড় গাছগুলোর ওপর দিয়ে পাক খেতে পারে বারবার? কিন্তু এটুকু সে এতক্ষণে বুঝেছে, যা তার সঙ্গে এতক্ষণ হয়ে চলেছে তা কোনো সাধারণ ঘটনা নয়। সে সেখান থেকে দৌড়াতেই যাচ্ছিল, ঠিক এমন সময় কি একটা অন্ধকারে তার যেন গলা পেঁচিয়ে ধরে একবার টান মারতেই মাটির মধ্যে পা পিছলে পড়ে গেল রাজা। সে উঠে দাঁড়াবার চেষ্টা করার সময় সেটা হাতড়ে দেখল ওটা একটা দড়ি, কিন্তু সেটা কিভাবে তার গায়ে পেঁচিয়ে উঠল সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারল না। তার হাতের মধ্যে থাকা সেই ওষুধের প্যাকেটও পড়ে গেল তার হাত থেকে কোথাও একটা। আর তারপরেই তার সামনের অন্ধকার থেকে একটা কালচে অবয়ব এগিয়ে এসে তার গলায় জড়ানো সেই জিনিসটা টান মেরে তাকে বলল, আমার গরু সেদিন কেন তুই খুঁজে দিতে চাইলি না ঝড়ের মধ্যে? তাহলে আমাকে বিনা দোষে মরতে হতো না। তোর মতো কেউ আমাকে কেন ওই অপয়া ঝড় বৃষ্টির সময় বাঁচাতে আসেনি? আজ তোকে আমি ছাড়বো না। মানুষের মনে এত দয়া মায়া থাকলেও তো দরকারের সময় কাজে আসে না। আমি তো মরে গেছি অনেক আগেই। আমার সাথে ফুলিও মারা গেছে। আর আজ তুই মরবি তুই। আমি তোকে মারবো, তোকে আমি মারবো। গরুটা আরো একবার ডেকে উঠে রাজার গায়ের উপর উঠে দাঁড়িয়ে তার প্রকাণ্ড বড় একটা শিং রাজার পেটের মধ্যে ঠুকিয়ে দিতেই রাজা তার হাত দিয়ে গরুটাকে সরানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু গরুটা আবার শিংটা বের করে তার পেটে আরো খানিকটা উপরে গিয়ে আরো একবার তার শিংটা ঢুকিয়ে আরো ক্ষতের গর্ত সৃষ্টি করলো। যন্ত্রণায় যেন একেবারে কুকিয়ে গেল রাজা। তার উঠে দাঁড়াবার শক্তিটুকুও নেই। সেই কালচে অবয়ব এই দৃশ্য দেখে তার মুখের কাছে ঝুঁকে তার পেটের ক্ষতের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে তার পেটের ভেতর থেকে একদলা মাংস খাবল দিয়ে বের করতেই শেষবারের মতো একটা যন্ত্রণায় প্রবল চিৎকার করে উঠল রাজা। আয় ফুলি আয়, আজ মাংস খাবি না? মানুষের মাংস। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। মরবার পর তুই আরো বেশি দোষী হয়ে গেছিস। তুই আয়, আয় তুই। তারপর সেখানেই একপাশে নিজের কাঁধ হেলিয়ে দিতেই তার প্রাণবায়ু বেরিয়ে গেল তার শরীর থেকে।
রাজার পেটটাকে ছিঁড়তে ছিঁড়তে আরও খানিকটা অংশ চিবোতে চিবোতে গরুটার দিকে তাকিয়ে সেই অবয়বটি বলল, কি রে ফুলি, খা, দেরি করছিস কেন? তুই তো টাটকা মানুষের হাড় মাংস খেতে খুব ভালোবাসিস। বেঁচে থাকতে তো শাক পাতা খেয়েই বেরিয়েছিস। খা খা, তুই খা, পেট ভরে খা, খা খা খা। অদ্ভুতভাবে গরুটাও তার পেটের মধ্যে অবশিষ্ট অংশগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। ঠিক এমন সময় গরুটার মাথার শিং দিয়ে টপটপ করে তরলের কিছু একটা বারবার পড়তেই রাজার পেট ছিন্ন মৃতদেহটার ওপর টান টান হয়ে শুয়ে পড়ে সে টপটপ করে পড়া তরলটা জিভ দিয়ে চেটে খেতে লাগলো। আকাশে বাজে ঝলকানি একবার তার মুখের ওপর পড়তেই বোঝা গেল সেটা রক্ত। গরুটার শিংয়ের মধ্যে লেগেছিল রাজার টাটকা লাল রক্ত, সেটাই সে খাচ্ছে। একটা উল্লাসের হাসি হাসতে হাসতে সেই ময়নার কালচে অবয়বী সেই গরুর শিংয়ের মধ্যে থেকে গড়িয়ে পড়া রক্তের শেষ বিন্দু চাটতে চাটতে আকাশের দিকে তাকিয়ে উল্লাসের হাসি হাসতে লাগলো। প্রায় গভীর রাত হয়ে এসেছে। নির্মলার চোখে ঘুম নেই আজ। সে বসে আছে তার স্বামীর বিছানা চৌকির কোণ ঘেঁষে, আর ঘরের আরেক কোণে বুবাইকে কোলের কাছে আগলে নিয়ে বসে রয়েছে মিনু। এখনো ঝড় বৃষ্টি থামেনি, আর ছেলেটাও বাড়ি ফেরেনি এখনো। বুবাই ঘুমিয়ে পড়েছে। চৌকির উপরে তার ঠাকুরদা কাছেই। প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য তাদের বাড়ির সকলে একঘরেই ছিল। হঠাৎ ঘরের বাইরে থেকে প্রচণ্ড জোরে একটা দরজা ধাক্কাবার আওয়াজ শুনে নির্মলা কয়েকবার চেঁচিয়ে বলল, বাইরে কে? রাজা, তুই এলি নাকি? কিন্তু সে ডাকলেও কোনো উত্তর এলো না বাইরে থেকে, বরং একইভাবে দরজা ধাক্কানোর আওয়াজ হয়ে যেতে লাগলো। এমন সময় মিনু ঘরের এক প্রান্তে জ্বলতে থাকা হ্যারিকেনটা নিয়ে কে এভাবে দরজাটা ধাক্কা মারছে সেটা দেখবার জন্য দরজাটা খুলতেই সে আবার একবার চিৎকার করে তার হাত থেকে হ্যারিকেনটা ফেলে দিল। কিছুক্ষণ সেটার ভেতরের আগুনটা দপদপ করে জ্বলল, তারপর সেটা নিভে গেল। এদিকে মিনুর চিৎকার শুনে ঘরের মধ্যে থাকা আরেকটা হ্যারিকেন নিয়ে বাইরে বেরিয়ে এসে নির্মলা যা দেখল তাতে সেও মূর্ছায় অবস্থা। ঘরের বারান্দার সামনে পড়ে রয়েছে রাজার মৃতদেহটা। তার চোখ দুটো খোলা, যেন কোনো কিছু দেখে সে খুব ভয় পেয়েছে। চোখ দুটো একভাবে স্থির হয়ে রয়েছে শুধু, আর তার পেটের জায়গাটা ক্ষত বিক্ষত, বড় বড় দুটো গর্ত। সেখানে বোধহয় আর মাংস অবশিষ্ট নেই। সেই দৃশ্য দেখে মাথায় হাত দিয়ে পরস্পরের গলা জড়িয়ে কাঁদতে থাকে নির্মলা আর মিনু। ঘন ঘন বাজ পড়তে থাকে, কিন্তু ঠিক কে এভাবে দরজাটা ধাক্কা দিচ্ছিল বা কেই বা রাজুকে এভাবে মারল তারা তার কিছুই বুঝতে পারল না। তবুও শোকে বিহল মিনুটার দুটো চোখ হঠাৎ ঘরের বাইরের দিকে একটা প্রকাণ্ড বড় গাছের পেছনে গেল। সেখানে সে দেখল অস্পষ্ট চেহারার একটা বউকে, হাতের মধ্যে একটা গরুর দড়ি নিয়ে দূর থেকে তাকিয়ে তাদেরকেই দেখছে। মিনু সেটা দেখে নির্মলার কাছে হাতের ইশারায় সেদিকে তাকাতে বলে বলল, মা, আপনি একবার ওদিকে তাকান, দেখো কি মধ্যে দাঁড়িয়ে আছে না? মনে তো হচ্ছে হ্যাঁ, একটা বউ দাঁড়িয়ে রয়েছে ওখানে, ওরা তো একটা গরু। নির্মলা সেদিকে তাকালো বটে, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। মিনু আবারও একবার সেদিকে তাকাতেই দেখল সে সেখানে নেই, সাথে গরুটাও নেই। তাহলে কি তার চোখের ভুল? রাতের অন্ধকারে তো এমন অনেক সময় মনে হয় যে কেউ দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ পাশ থেকে নির্মলা চেঁচিয়ে কাঁদতে কাঁদতে তাকে বলল, ও নিয়ে গেল রে পোড়ামুখী, নিয়ে গেল, তোর কপালে সিঁদুর ওই তো নিয়ে গেল রে,
হায় হায়, আমার এই কি সর্বনাশ হলো গো। আমার জোয়ান ছেলেটা চলে গেল, আমার রাজাটাকে ওই অপয়া বউটা আজকেও শিকার বানালো। আমার জোয়ান ছেলেটা, কে কোথায় আছো গো? ও রাজার বাবা, তুমি ঘর থেকে বেরিয়ে এসে দেখো তোমার ছেলেটারে কি অবস্থা হলো। আমার মন মানছিল না, ওই গরুর মাথার ভাঙা শিংটা বুবাইয়ের হাতে দেখে আমার মনটা বড্ড গাইছিল। তারপর ছেলেটা বাড়ি থেকে বের হওয়ার সময় যা সব ঘটলো, বুবাইয়ের হাতটা ওই শিং দিয়ে কেটে গেল, একটা তরতাজা বাছুরও মরলো, সাথে বাইরের দেওয়ালে রক্তের লেখা ও আজকে নাকি নিয়ে যাবে রাজাকে। সব আমার কপাল। ভগবান, এই তুমি কি করলে? আমার কোলটা তুমি শূন্য করে দিলে কেন ভগবান? আমার ছেলেটা রে কি হয়ে গেল? ওই রাক্ষসী আর ওর গরু মিলে আমার ছেলেটাকে মেরে ফেললো গো। কে কোথায় আছো তোমরা? আমার সর্বনাশ হয়ে গেল গো। আমার ছেলেটাকে মেরে নিয়ে গেল। আজ আর বৃষ্টির রাতে ওই শয়তানি আমার ছেলেটাকে মেরে নিয়ে গেল। একটানা কাঁদতে কাঁদতে বারবার বিষম লাগে নির্মলার, তবুও সে কাঁদতে থাকে। আর মিনুও সেই তুমুল ঝড় বৃষ্টির মধ্যে বারান্দা থেকে নেমে বৃষ্টির মধ্যে উঠোনে হাত পা ছেড়ে কাঁদতে থাকে। আজ যেন কিছুক্ষণ আগু থাকাও তার মনের ভেতরের সব ভয় ডর মিলিয়ে গেছে। শুধু তার মনের অতল থেকে বেরিয়ে আসছে কান্না, তার মাথার সিঁদুর ধুয়ে যাচ্ছে বৃষ্টির জলে, তবুও সে থামছে না, একভাবে কেঁদে চলেছে আকাশের দিকে তাকিয়ে। আজ যেন প্রকৃতির চোখ থেকে নির্গত বাড়িধারা আর স্বামী হারানোর যন্ত্রণা নির্গত তার চোখের জল মিশে গেছে পরস্পরের সাথে। বুবাইয়েরও ঘুমটা ভেঙে গেল কিছুক্ষণের মধ্যেই। সে কিছু না বুঝেই ঘর থেকে বের হতেই যাচ্ছিল, ঠিক এমন সময় তার পাশে শুয়ে থাকা তার ঠাকুরদার চোখের কোণে জল দেখে সে তাকে জিজ্ঞাসা করলো, ঠাকুরদা, ও ঠাকুরদা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন এমন ভাবে? ও ঠাকুরদা, বলো না, কাঁদছো কেন? সে কোনো উত্তর দেয় না, কেবল বুবাইকে সে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে। বাইরে স্ত্রীর সব কথাই তার কানে গেছে। ইতিমধ্যে ছেলে বাড়ি ফেরেনি, এই কারণে সেও দু চোখের পাতা এক করতে পারেনি। ঘরের হাঁ করে খোলা দরজাটার বাইরে জ্বলতে থাকা হ্যারিকেনটের আলো দপদপ করতে করতে একসময় সেটার ভেতরে থাকা কেরোসিন ফুরিয়ে যায়, আর সেটা নিভে যেতেই চারিদিক অন্ধকার হয়ে গেল। তবে সেই ঝড় বৃষ্টি কিন্তু থামল না। দেখতে দেখতে রাতটাও কেটে গেল ধীরে ধীরে। ঝড় বৃষ্টি থামবার পর প্রায় ভোর রাত থেকে আশেপাশের বাড়ির প্রতিবেশীরা এসে ভিড় করতে শুরু করে তাদের বাড়ির উঠানে। তাদের মধ্যে কেউ কেউ এগিয়ে এসে বারান্দায় পড়ে থাকা রাজার মৃতদেহটার দিকে ঝুঁকে তাকিয়ে দেখল, আবার কেউ কেউ ভয়ে এগোলোই না রাজার মৃতদেহটার বিভৎস সেই অবস্থাটা দেখে। চৌকি থেকে নামতে না পারলেও ছেলের কাছে যাবার জন্য এক প্রকার বুকের উপর ভর করে রাজার নাম ধরে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসতেই যাচ্ছিল তার বাবা। কিন্তু তা সে না পেরে ঘরের মেঝের মধ্যেই পড়ে গেল চৌকি থেকে। কয়েকজন তাকে পড়ে যেতে দেখে ঘরের ভেতরে গিয়ে তাকে আবার চৌকিতে উঠিয়ে দিয়ে চৌকিটা ঘরের মধ্যে খানিকটা বাইরের দিকে নিয়ে আসলো। সকলের মধ্যে ভিড় করে দাঁড়িয়ে থাকা গ্রামের একজন বৃদ্ধ লোক অসিত দাস মাথায় হাত দিয়ে মাটির মধ্যে বসে পড়ে রাজা সেই মৃতদেহটার দিকে তাকিয়ে বলল,
সব আমাদের কপাল। এই গ্রামের ওর দেওয়া সেই অভিশাপ, ওই তো মেরে আসছে আমাদের গ্রামের সবাইকে এমন ভাবে ঝড় বৃষ্টির রাতে। ওর আর ওর সেই গরুটার মৃত্যুর প্রতিশোধ নিতে। কার কথা বলছেন আপনি? আর এমন অদ্ভুত ব্যাপার তো আগে কখনো শুনিনি। গ্রামের লোকেদের মারবে, তাও আবার ঝড় বৃষ্টির দিনক্ষণ দেখে। এত অপরাধীর এত কাণ্ড কারখানার কথা আগে শুনেছি, কিন্তু এমন অদ্ভুত বিষয়ের কথা প্রথমবার শুনলাম। তা কে সে শুনি? নামটাই তো বললেন না। আর কোথায় বা থাকে সে? আজকে শুনলেন সে কথা প্রশান্ত মাস্টার মশাই? তাহলে শুনুন। এই ঘটনা আজ থেকে বহু বছর আগের। এই কাশমুন্ডি গ্রামে আর 5টা বউয়ের মতো ময়না নামের একটা বউ ছিল। গ্রামের শেষ প্রান্তের দিকে তার বাড়িও ছিল, আর তার সঙ্গী ছিল একটা মেয়ে গরু, তার নাম ফুলি। তার স্বামীর নাম ছিল সুদেব। তবে সেই গ্রামে যখন সে তার স্ত্রীকে সাথে নিয়ে নতুন বাড়িতে এসেছিল, আর কয়েক মাসের মধ্যেই সে নাকি শহরে চলে যায়, ময়নাকে সে বাড়িতে একা রেখে। সুদেবের বাবা মা জন্মের সময় মারা গিয়েছিল এমনই এক দুর্যোগের মধ্যেই। তাই সে তার মামা বাড়িতে বড় হয়, আর তার মামাই বিয়ের বয়স হলে তার সাথে ময়নার সম্বন্ধ দেখে বিয়ে দেয়। আর সে ওই যে গরুটার কথা বললাম, ওই মেয়ে গরুটা সে তাকে কিনে দিয়ে গেছিল। যাবার আগে বলেছিল সে শহরে কাজ করতে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি ফিরে আসবে। সেদিন তার স্বামী চলে যাওয়ার পর সেদিন রাতে ঝড় শুরু হয়। সেই গরুটাকে ঘরের মধ্যে নিজের কাছে নিয়ে এসে তাকেই জড়িয়ে ধরে ঝড়ের ভয়ে সিটিয়ে থাকে সে। তারপর থেকে এক প্রকার এই ঝড়কে স্বামী ছাড়া একা সহ্য করা তার স্বভাব হয়ে যায়। কিন্তু সে শুধু বাইরের দিকে তাকিয়ে তার স্বামীর ফেরার অপেক্ষা করে। কত রোদ, ঝড়, বৃষ্টি, শীত, বসন্ত কেটে গেল, কিন্তু তার স্বামী আর এই গ্রামে ফিরে এলো না। ময়নাও তার পেট চালাবার জন্য গ্রামে মজুরির কাজ করতে শুরু করলো মহাজনদের জমিতে। সেটা দিয়ে তার দিব্যি চলে যেত, আর তার সাথে তার পোষা গরুটাও দুধ দিত। সেটা হাটে বিক্রিও করত। গরুটার গায়ের রং ছিল কুচকুচে কালো। ময়না ওকে ভালোবেসে ডাকতো হুলি বলে। হুলি বলে ডাকলেই ওই গরুটা যে প্রান্তেই থাকুক না কেন, বাঁধা কিংবা বাঁধাহীন অবস্থায় দৌড়ে চলে আসতো তার কাছে। আমি না থাকলেও ময়না কেমন যেন নিজের মতো সামলে উঠেছিল তার জীবনে। বহু গ্রাম থেকে যারা শহরে বিভিন্ন দরকারে যেত তাদেরকে জিজ্ঞাসা করেছিল ফেরবার সময়, কিন্তু তারা কেউই তার স্বামী সুদেবের কোনো খোঁজ দিতে পারত না। তাই একাকিত্বের জীবনে পুলিকে স্বামীর ছেড়ে যাওয়া একমাত্র স্মৃতি হিসাবে সব সময় আগলে রাখত ময়না। গরুটার খুব যত্নও করত সে। ক্ষেতের কাজ না থাকলে প্রায় তার বাড়ির সামনে দিয়ে যে যেত আসতো সকলেই দেখতে পেত গরুটার মাথায় হাত বোলাতে বোলাতে তার সাথে আপন মনে কথা বলতো থাকে সব সময় ময়না। কিন্তু একদিন ক্ষেতের মজুরির কাজ থাকায় বিকেলবার বাড়ি ফেরবার পথে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়। চারদিক অন্ধকার হয়ে এলো নিমেষের মধ্যে। আকাশের মধ্যে থেকে আলোর ঝলকানির সাথে সাথে ঘন ঘন বাজ পড়ছে শুধু। আর তার মধ্যে মাঠে যেখানে ময়না বেঁধে রেখে গিয়েছিল সে দেখলো সেখানে সে নেই, শুধু তার গলার ছেঁড়া দড়ি পড়ে রয়েছে। ঝড় বৃষ্টি আরো জোরালো হলো, আর তার মধ্যেই ময়না চিৎকার করে পুলিকে ডাকতে লাগলো, কিন্তু তার কোনো উত্তরও পেল না সে। পুলিশ সচরাচর এরকম করে না,
আর ময়না ডাকলে সে যেখানেই থাকুক না কেন সাড়া দেয়, কিন্তু ফুলি সেদিন কোনো সাড়া না পেয়ে সে ফুলির নাম ধরে ডাকতে ডাকতে গোটা গ্রামে তাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। হেই ফুলি, ফুলি কোথায় গেলি তুই? বাইরে তখন একটা মানুষও নেই, শুধু জ্বরের দাপট একভাবে চলতে থাকে আঁধারের মধ্যে। গ্রামের এক প্রান্তের একটা মাঠের দিকে সে ফুলের নাম ধরে সেভাবে ডাকতে ডাকতে যেতে হঠাৎ মাঠের মধ্যেই তার পায়ের কিছু একটা লাগতেই সে পড়ে যাচ্ছিল। ঠিক এমন সময় বাজারে জলকানিতে দেখলো ফুলি সেখানে পড়ে আছে, আর সে ফুলির গায়ের সাথে ধাক্কা খেয়েছে। সে ফুলির শরীর ধরে কয়েকবার ঝাঁকুনি দিতেই দেখলো তার শরীরটা ঠান্ডা। শুধু তাই নয়, তার কানের দিকটায় গভীর একটা ক্ষত। ফুলির আর কোনো সার নেই শরীরে, চোখ খোলা। সে ফুলিকে সেই অবস্থায় দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, ফুলি, ফুলি ওঠ না মা, কি হয়েছে তোর? ওঠ না, কেউ আছো? হ্যাঁ, একবার আমার ফুলিকে নিয়ে গ্রামের পশু হাসপাতালে নিয়ে আসো না গো। আমার ফুলিটা যে নাড়াচড়া করছে না, বোধহয় ওর গায়ের উপর ভাঁজ পড়েছে। কেউ আছো তোমরা? কেউ আছো? সাড়া দাও না, চুপ করে আছো কেন? সাড়া দাও। কিন্তু জোরালো আওয়াজ শব্দের সাথে তার শব্দ ছাড়া আর কারোর গলার আওয়াজ শুনতে পায় না। সে সেখান থেকে উঠে কারোর সাহায্য চাওয়ার জন্য ঠিক সেই সময় হঠাৎ আবার একেবারে আকাশের মধ্যে থেকে প্রচণ্ড জোরে একটা বাজ, সেটা সরাসরি এসে পড়ল ময়নার গায়ের উপর। ময়না বিভৎস একটা চিৎকার করে উঠে ফুলির গায়ের ওপরেই লুটিয়ে পড়তে পড়তে যন্ত্রণায় আবার একটা জোরালো চিৎকারের সাথে বলল, এই কাশমন্ডি গ্রামের কেউ আমাকে আর ফুলিকে এই বিপদের সময় সাহায্য করলো না। আমাদের এত কষ্টে যেমন মরতে হলো ঘরের বাইরে থাকার জন্য, আমাদের দুজনকে আমাদের এত কষ্টে মরতে হলো ঘরের বাইরে থাকার জন্য আমাদের দুজনকে। ঠিক তেমনভাবেই এমনি ঝড় বৃষ্টির রাতে এই গ্রামের যেই বাইরে থাকবে তাকেও মরতে হবে। আমি তাকে নিয়ে যাব আমার সাথে, আর যার ওপর আমার নজর পড়বে তাকে আমি আমার সাথে নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না। আমার সাথে ফুলিও ফিরে আসবে। প্রত্যেক ঝড় বৃষ্টির রাতে ফিরে আসবো আমরা এই গ্রামে। এই অভিশাপ দিয়ে গেলাম গোটা কাশমন্ডি গ্রামের সবাইকে। আমরা দুজনে একসাথে ফিরে আসবো, একসাথে ফিরে আসবো। এই বলে চোখ বুজে তার প্রিয় ফুলিকে জড়িয়ে ধরে তার খোলা চোখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে সেখানেই শরীর ছেড়ে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ময়না। পরের দিন সকালে বৃষ্টি থামলে গ্রামের সকলে সেই মাঠের বৃষ্টির জমা জলের মধ্যে ময়নার একটা শাড়ি আর তার সাথে একটা তার গরুর ফুলির গলায় বাঁধা দড়ি দেখতে পায়, কিন্তু তাদের দেহ আর কোথাও পায় না। বহুক্ষণ ধরে গোটা গ্রামের মধ্যে তাদেরকে খোঁজা হলেও কেউ আর না ময়না না ফুলির মৃতদেহ খুঁজে পায়। গ্রামের সকলে প্রথমে ভেবেছিল হয়তো ঝড়ের জন্যে কোনো বড় গাছের নিচে বা কোনো জমা জলের মধ্যে তাদের মৃতদেহ আড়াল হয়ে রয়েছে। তবে ঝড় বৃষ্টি কেটে আকাশ পরিষ্কার হলেও তাদের দেহ আর কেউ খুঁজে পেল না। তবে ময়না সেই শাড়ি আর গরুর আধছেঁড়া গলায় বাঁধা দড়ি গ্রামবাসীরা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলল। কিন্তু গ্রামের কারোর যেন স্বস্তি ফিরে আসছিল না। ঠিক ময়নার সেই শেষ বলা কথাগুলো যেন গ্রামের সকলের কানে বাজছিল। আর ঠিক তারপর থেকে অসিত নামের লোকটা খানিকক্ষণ থামতেই প্রশান্ত মাস্টারমশাই তাকে ডেকে বলল, তারপর কি হলো?
তারপর থেকেই তো এই গ্রামে অঘটন ঘটা শুরু হলো। ঝড় বৃষ্টির রাতে গ্রামে যদি কেউ বাইরে থাকতো, সে না হয় পরের দিন ছিন্ন ভিন্ন অবস্থায় গ্রামের কোনো প্রান্ত থেকে উদ্ধার হতো, আবার না হলে নিখোঁজই হয়ে যেত। যারা নিখোঁজ হয়ে যেত তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। আবার কেউ নাকি ঝড়ের রাতে একটা গরুর ডাক শুনে সম্মোহিত হয়ে ঘর থেকে আপনা আপনি বেরিয়েও গেছে। তাই প্রত্যেকবার যখন এই গ্রামে ঝড় বৃষ্টি নামে, তখনই সে ফিরে আসে আবার কাউকে নিয়ে যাবার জন্য। ময়না আসে তার ফুলিকে নিয়ে। তার স্বামী ও তার মৃত্যুর পর একবারও খোঁজ নেয়নি। বেঁচে থাকতো যেমন, মরে যাবার পরেও তেমনটি করেছে। তাই ময়নার পুরুষ মানুষদের ওপর বড্ড রাগ। এই কাশমুন্ডি গ্রামে আকাশে দুর্যোগের মেঘ ঘনালেই তাই সেই আবার একটা নতুন মৃত্যুর ভয় আমাদের এখনো তাড়া করে বেড়ায় সকলকে। এই কথা আমি আমার দাদুর মুখ থেকে শুনেছি। তাদেরও বহু আগের এই ঘটনা, যা এই গ্রামের অধিকাংশ মানুষই হয়তো জানে। তবে রাজার মতো কেউ কেউ তা জানে না। আসলে গ্রামের ছেলেদের ময়নার কুনজর এড়ানোর জন্যই মূলত তার গল্প। তাদের কেন ঝড় বৃষ্টির মধ্যে কেন ঘর থেকে বার হতে নেই সে কথা বলে না কখনই। কিন্তু এতেও কি আর বিপদ আটকানো যায়? ও যার ওপর একবার নজর পড়ে তাকেও নিয়ে যাবেই ওর সাথে। তান্ত্রিক ডেকে এনে তো কম চেষ্টা করা হয়নি ওকে আটকানোর, কেউ পারেনি। বড্ড যন্ত্রণায় মরেছে ও ভুলিকে নিয়ে। বুঝলাম। মাফ করবেন, তবে আপনার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারলাম না। যে বউটার কথা আপনি বললেন, মানে ওই ময়না আর তার গরুর কথা, তাদের কারোরই তো আপনার কথা মতো দেহ খুঁজে পাওয়া যায়নি। তাহলে তারা যে আদৌ মরে গিয়েছে সেটারও কোনো প্রমাণ নেই। আর গ্রামে কোনো একটা গুজব উঠলেই এসব গল্প কথা চলতেই থাকে। সে তার কথা শুনে তার দিকে তেতি উঠে তেড়ে গিয়ে তাকে বলল, বাজে কথা বলবেন না প্রশান্ত মাস্টার মশাই। প্রত্যেক ঝড়ের রাতে এইভাবে আমাদের গ্রামের মানুষ মারা যাবার কারণ আপনি দেখাতে পারবেন? এই যে গতকাল রাতেও রাজা যেভাবে মারা গেল, আর তারপর তাকে বাড়িতেও বা কে নিয়ে আসলো বলুন? কে নিয়ে আসলো? আপনি পারবেন? আপনি পারবেন বলতে? মাস্টার মশাই তার প্রশ্নের উত্তরে আবার একটা বিশ্রীভাবে হেসে কিছু একটা বলতেই যাচ্ছিল। ঠিক এমন সময় আবার আকাশের কোথা থেকে জানি মেঘ জমে জমে অন্ধকার কালো হয়ে গেল চারিদিকে। তা দেখে গ্রামের একদল মানুষ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আবার সেই আগাম আগত চেনা দুর্যোগের আতঙ্কে সেখান থেকে যে যার মতো নিজেদের বাড়ি গিয়ে গৃহবন্দী হয়ে নিজেদেরকে আটকে রাখল। আবার একদল জোয়ান ছেলেরা তারই মধ্যেই রাজার সেই মৃতদেহটাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল তাদের বাড়ি থেকে বুবাইকে নিয়ে। আবার প্রবল একটা জোরালো কান্নার রোল উঠল সেইখান থেকে। একজন তার একমাত্র ছেলেকে হারিয়েছে, আর একজন তার স্বামীকে। আবার বৃষ্টি শুরু হয়েছে। মাস্টারমশাইও তাদের বাড়ির মধ্যে দরজার সামনে দাঁড়িয়ে তাদের কান্না শুনে একটা অস্বস্তিতে পড়ে। তিনি তার বাড়ির দিকে রওনা দিলেন সেখান থেকে। অসিত নামের লোকটার কোনো কথাই তার বিশ্বাস হয়নি। এসব আবার হয় নাকি? যার দেহ পাওয়া যায়নি সে আবার কাউকে মারবে কি করে? নিশ্চয়ই আড়ালে কোনো অপরাধের যোগ আছে। কেউ গ্রামের সবাইকে ভয় দেখিয়ে কোনো অসাধু কাজ করার জন্য এই ময়না নামের বউটা আর সেই গরুটার ভূতের গুজবটাকে ব্যবহার করছে। আর ঝড় বৃষ্টির মধ্যে তো অসাধু কাজকর্ম করতে অনেক সুবিধা। এসব কথা আপন মনে ভাবতে ভাবতে এক প্রকার বৃষ্টির মধ্যে পা যতটা সম্ভব তাড়াতাড়ি চালিয়ে বাড়ি ফেরা যায় ঠিক ততটাই পা জড়িয়ে চালিয়ে ফিরছিলেন তিনি।
এসব কথা আপন মনে ভাবতে ভাবতে এক প্রকার বৃষ্টির মধ্যে পা যতটা সম্ভব তাড়াতাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল প্রশান্ত মাস্টারমশাই। হঠাৎ জোরালো হাওয়ার সাথে এক প্রকার ঝড় শুরু হলো। সে রীতিমতো দৌড়াতে শুরু করলেন বাড়ি ফেরার জন্য। ঠিক এমন সময় তার পেছন থেকে ভেসে এলো একটা নারী কণ্ঠস্বর। আমার গরুটা না হারিয়ে গেছে, ওর নাম ফুলি। আপনি ওকে একটু খুঁজে দেবেন? অনেকক্ষণ ধরে ওকে ডাকছি, কিন্তু কিন্তু খুঁজে পাচ্ছি না। প্রশান্ত মাস্টারমশাইয়ের কানে দূর থেকে একটা গরুর আওয়াজ ভেসে আসতেই সে সামনের দিকে ঘুরে তাকালো। আর ঠিক সেই সময় সে যা দেখলো তাতে সে সেই বৃষ্টির মধ্যেও ঘামতে লাগলো। তার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম পড়তে লাগলো রীতিমতো। আকাশের মধ্যে থেকে আবার একটা বাজ পড়লো তার চোখের সামনেই। সেই বিদ্যুতের আলোয় সে দেখলো তার পেছন দিকে দাঁড়িয়ে থাকা বউটা একটা গরুর গলায় দড়ি ধরে দাঁড়িয়ে লাল টকটকে চোখে তার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দিকে সে একটু একটু করে এগিয়ে আসছে। একবার সেখান থেকে দৌড়াবার চেষ্টা করলো মাস্টারমশাই, কিন্তু সে পারল না। কোনো অদৃশ্য শক্তি যেন তাকে সেখানেই আটকে রেখেছে, কোনো অদৃশ্য বাঁধন দিয়ে বেঁধে। হঠাৎ সেই অন্ধকারের ঝড় বৃষ্টির মধ্যে প্রশান্ত মাস্টারমশাইয়ের জোরালো একটা আর্তনাদ ভেসে এলো। আর তারপরেই একটা গরুর ঘন ঘন ডাকের সাথে একটা নারী কণ্ঠের উল্লাসের হাসির শব্দ। আর সেই রাতের পর আজও কাশমন্ডি গ্রামে ঝড় শুরু হলে বাতাসে ভেসে আসে এক নারীর পাগল করা হাসি, আর দূরে কোথাও বাজে এক গরুর অস্বাভাবিক ডাক। গ্রামের লোকেরা এখন জানে ঝড় শুধু প্রকৃতির নয়, ঝড় আনে ময়না ও তার প্রিয় গরু মিনু। ঝড় হচ্ছে তাদের ফিরে আসার একটা আগাম বার্তা। তবে তোমরাও কি শুনলে সেই বাঁশির মতো ডাকটা? তাহলে কি ও তোমাকেও বাইরে টেনে নিয়ে যাচ্ছে না তো? এই ছিল গরুহারা। এটা সত্য ঘটনা কিনা জানা নেই, কিন্তু হাড়ে হাড়ে গেঁথে যাওয়ার মতো একটা গল্প। তবে ভয় পেয়েছো তো? ভয়টাই আসল। আমাদের চ্যানেলে এতক্ষণ শুনছিলেন গরুহারা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আগামী পর্বে আবারও দেখা হবে এক নতুন আতঙ্কের সঙ্গে। ততদিন পর্যন্ত আলো নিভিয়ে কানে হেডফোন পরেই শুনবেন মাঝরাতের গল্প চ্যানেল, কারণ ভয় আসতে পারে আপনারই পেছন থেকে। আজকের গল্পের ফুল প্রোডাকশানে রয়েছে টিম মাঝরাতের গল্প এবং গল্পের সূত্রধর আমি বিশ্বদীপ। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। শুভরাত্রি।